বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি নিশ্চয়ই ভালো আছো। আজ আমি লর্ড ক্লাইভকে নিয়ে কিছু আলোচনা করব। তবে চলো আলোচনাটা শুরু করি। পলাশির যুদ্ধের পর থেকে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ক্রমশ রাজনৈতিক ক্ষমতা লাভ করতে থাকে। তাছাড়া সেই সময়ে বাংলার অভূতপূর্ব সম্পদ ইংরেজদের আয়ত্তে আসায় সমগ্র ভারতে তাদের আধিপত্য বিস্তারের পথও উন্মুক্ত হয়ে যায়। ইস্ট ইন্ডিয়া কোম্পানি অন্যান্য রাজ্যগুলো জয় করে ভারতবর্ষব্যাপী এক বিশাল সাম্রাজ্য গঠনে তৎপর হয়। গভর্নর জেনারেল লর্ড ডালহৌসির আমল থেকে ব্রিটিশ সাম্রাজ্যের বিস্তৃতি চরম সীমায় পৌঁছেছিল। এক কথায় পলাশির যুদ্ধ থেকে সিপাহী বিদ্রোহ পর্যন্ত এই 100 বছর ইস্ট ইন্ডিয়া কোম্পানি ছিল ভারতের মালিক, এবং এই দীর্ঘ সময়ে ভারতের ইতিহাস এদেশে ইংরেজ শক্তির বিস্তারের কাহিনী মাত্র। লর্ড ক্লাইভ 1742 খ্রিস্টাব্দে ইস্ট ইন্ডিয়া কোম্পানির সামান্য একজন কর্মচারী হিসাবে ভারতে আসেন। বাংলার নবাব সিরাজদৌল্লাকে পদচ্যুত করবার জন্য তিনি নানারূপ ছল চাতুরী ও অপকৌশলের আশ্রয় গ্রহণ করলেও ভারতবর্ষে ব্রিটিশ সাম্রাজ্যের ভিত্তি স্থাপনের কৃতিত্ব তারই প্রাপ্য। পলাশির যুদ্ধে সিরাজদৌল্লাকে পরাজিত করে ক্লাইভ কীভাবে তাবেদার মির্জাফরকে বাংলার সিংহাসনে প্রতিষ্ঠিত করেছিলেন তা আমরা জানি। মির্জাফর ইংরেজদের উপর সম্পূর্ণ নির্ভরশীল হওয়ায় ইস্ট ইন্ডিয়া কোম্পানি পরোক্ষভাবে বাংলার উপর কর্তৃত্ব করেছিল। ইংরেজদের ইচ্ছার বিরুদ্ধে নবাব মির্জাফর কোনো কিছুই করতে পারতেন না। এর অল্পদিন পরে ক্লাইভ স্বদেশে ফিরে যান। লর্ড ক্লাইভের পর ভ্যানসিস্টার্ট বাংলার গভর্নর নিযুক্ত হন। তিনি মির্জাফরকে পদচ্যুত করে মীর কাসিমকে নবাব বলে ঘোষণা করেন। স্বাধীনচেতা মীর কাসিমের পক্ষে দীর্ঘদিন ইংরেজদের তাবেদারি করা সম্ভব হয়নি। তিনি শেষ পর্যন্ত ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে বক্সারের যুদ্ধে সম্পূর্ণভাবে পরাজিত এবং নিহত হন। অতঃপর মির্জাফরকে দ্বিতীয়বার বাংলার নবাব পদে প্রতিষ্ঠিত করা হয়। এই সময় ইংল্যান্ডে কোম্পানি কর্তৃপক্ষ ক্লাইভকে পুনরায় বাংলার গভর্নর হিসাবে প্রেরণ করেন 1765 খ্রিস্টাব্দে। ইতিমধ্যে মির্জাফরের মৃত্যু হলে তার পুত্র নিজামুদ্দৌলাকে ক্লাইভ একটি শর্তে বাংলার নবাব পদে স্থাপন করেন। শর্তটি হলো এই যে তিনি নামেমাত্রই নবাব থাকবেন এবং রাজ্যের শাসন ক্ষমতা নায়েব সুবাদারের হাতে ন্যস্ত থাকবে। এই নায়েব সুবাদারকে নবাব ইংরেজদের অনুমোদন ব্যতীত বরখাস্ত করতে পারবেন না। এই ব্যবস্থার ফলে ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলার প্রকৃত শাসক হয়ে ওঠে। ইংরেজদের নির্দেশ অনুসারে চলা ভিন্ন নবাবের গত্যন্তর রইল না। তাছাড়া লর্ড ক্লাইভ দিল্লির মোগল বাদশাহ দ্বিতীয় শাহ আলমকে কারা এবং এলাহাবাদ উপহারস্বরূপ দান করে এর পরিবর্তে বাৎসরিক 26 লক্ষ টাকার বিনিময়ে বাংলা, বিহার ও উড়িষ্যার দেওয়ানি লাভ করেন 1765 খ্রিস্টাব্দে। ইস্ট ইন্ডিয়া কোম্পানির দেওয়ানি লাভের অর্থ হলো এই যে এখন থেকে কোম্পানি রাজ্যের রাজস্ব আদায় এবং দেওয়ানি মামলার বিচারের দায়িত্ব লাভ করে। এইভাবে ক্লাইভ পলাশির যুদ্ধে জয়লাভ করে বাংলাদেশে যে ইংরেজ প্রভুত্বের সূচনা করেছিলেন
8 বছর পর দেওয়ানি লাভের মাধ্যমে তা দৃঢ় ও ন্যায়সঙ্গত ভিত্তিতে প্রতিষ্ঠা করেন। ক্লাইভ অত্যন্ত বিচক্ষণ ব্যক্তি ছিলেন। তিনি উপলব্ধি করেছিলেন যে প্রকাশ্যভাবে ইস্ট ইন্ডিয়া কোম্পানি রাজ্যের রাজস্ব আদায়ের দায়িত্ব গ্রহণ করলে অপরাপর ইউরোপীয় বণিকরা ঈর্ষান্বিত হবে। সুতরাং তিনি এক অদ্ভুত ব্যবস্থার প্রবর্তন করলেন। এই ব্যবস্থা অনুসারে তিনি রাজস্ব আদায়ের দায়িত্ব নবাবের উপর অর্পণ করে রাজস্ব ব্যয়ের সম্পূর্ণ দায়িত্ব কোম্পানির হাতে রাখেন। নবাব লাভ করিলেন ক্ষমতাহীন দায়িত্ব এবং কোম্পানি লাভ করল দায়িত্বহীন ক্ষমতা। এই অদ্ভুত ব্যবস্থা ইতিহাসে দ্বৈত শাসন ব্যবস্থা নামে পরিচিত। ক্লাইভ প্রবর্তিত দ্বৈত শাসনের কুফল খুবই মারাত্মক হয়েছিল। নবাব এবং ইংরেজ কোম্পানির কর্মচারীদের অত্যাচারে বাংলার জনসাধারণের দুঃখ দুর্দশার আর সীমা থাকল না। রাজস্ব আদায়ের নামে জনসাধারণের উপর অত্যাচার ও নিপীড়ন চলতে লাগল। এই সময় বাংলাদেশে এক ভয়াবহ দুর্ভিক্ষ দেখা দেয়। লর্ড ক্লাইভ 1767 খ্রিস্টাব্দে ইংল্যান্ডে ফিরে যান। আজ আসি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো।